প্রণাম আচার্যজি। হ্যাঁ, আমি হসপিটালে অ্যাজ এ ডক্টর পোস্টেড আছি। আচার্যজি, ছোট বাচ্চাদের মধ্যে মানে ৮ থেকে ১০ বছরের বাচ্চাদের মধ্যেও পিউবার্টি খুব তাড়াতাড়ি আসছে। এই জন্যই তাদের মান্থলি পিরিয়ড খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে। এই বাচ্চারা এতই ছোট যে তারা তাদের জামা কাপড় ঠিক করে বদলাতে পারে না, তো তারা প্রত্যেক মাসে প্যাড কি করে বদলাবে? আর কিছু বাচ্চা তো এর জন্য স্কুলও মিস করে যায়। বিশেষ করে গ্রামের দিকে মেয়েরা তো স্কুল যাওয়াটাই ছেড়ে দেয়, কারণ সব স্কুলে তো আর লেডি টিচার্সও পাওয়া যায় না। কিছুদিন আগে তো টিভিতে অ্যাডও দেখিয়েছিল যে ৩-৪ ক্লাসের বাচ্চারা নাচছে, পিরিয়ডস এত হেলদি হ্যাঁ। এখানে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে থেকে কিছু বিষয় উঠে এসছে যে বাচ্চাদের স্ক্রিন টাইম বেড়েছে, ছোট বাচ্চাদের মধ্যে দেহভাব গঠন নিয়ে, আর বাচ্চাদের মধ্যে আমরা যে মেকআপ প্রোডাক্ট ইউজ করছি তার মধ্যে যে কেমিক্যাল আছে তার জন্যও পিউবার্টি আসে। আর আমি এইটা বলতে চাইছি আচার্যজি, আমরা কতটা বিপজ্জনক খেলা খেলছি আমাদের বাচ্চাদের সাথে। আপনি এই বিষয়টা নিয়ে যদি কিছু বলেন। দেখুন, এই প্রকৃতির পুরো খেলাটা চলছে না, সেটার উদ্দেশ্য তো শুধু একটাই, যে খেলাটা চলতেই থাকুক, খেলাটা চলতেই থাকুক, চলতেই থাকুক। কিছুটা সহজভাবে বলছি, যেমন আপনি নিজেকে যে পরিবেশে রাখতে শুরু করেছেন, বিবর্তনবাদের তত্ত্ব বলে, ঠিক তেমনই আপনার শরীরটাও ওই রকমই হওয়া শুরু করে দেয়। এটাই বিবর্তনবাদ, ইভলিউশনের এটাই থিওরি। আপনি আপনাকে যেমন পরিবেশটা দিতে শুরু করেন, আপনার শরীরও সেই পরিবেশের অনুকূল হতে শুরু করে দেয়। উদাহরণ হিসাবে, যদি গাছের পাতা অনেক উঁচুতে গজাতে শুরু করে কোনো কারণবশত, তবে যে নিচে ঘোড়াগুলো থাকে, ঘোড়ার সাথে মিল আছে ওরকম প্রজাতি ধরুন, তাদের গলা নিজের থেকেই লম্বা হতে শুরু করে দেবে। আর একদিন আসবে যেদিন দেখে বলবেন এগুলো তো জিরাফ, জিরাফের গলা এভাবেই লম্বা হয়েছে। জিরাফের গলা লম্বা হওয়ার জন্য অনেক 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 লক্ষ বছর লেগেছে। এটা ২-৩ দিনে হয়নি। এটা আমরা জানি, আমার থেকে ভালো আপনি জানেন, তাই না? যে যেমনটা আমরা সব দেখতে পাই ওদের, যেমন ঘোড়া, খচ্চর, গাধা সেরকমই, বা জেব্রা, তেমনি হয়তো একদিন জিরাফও ছিল। তখন ওরা বুঝলো যে বাতাবরণ এমন হচ্ছে, পরিবেশ এমন হচ্ছে, ইকোসিস্টেম এমন হচ্ছে, যে নিচের পাতাগুলো খাওয়ার জন্য প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে, নিচের পাতাগুলো গজানো বন্ধ হয়ে গেছে। তো আস্তে আস্তে ওদের গলা নিজে থেকেই বড় হতে লাগলো, আর ওরা জিরাফ হয়ে গেল। প্রকৃতি শুধু এটাই চায় যে খেলাটা চলতে থাকুক। খেলাটা চালু রাখার জন্য যদি তোমার গলাটা লম্বা হওয়া প্রয়োজন, তাহলে গলাটা লম্বা হয়ে যাবে। বুঝতে পারছেন? এই যে আপনি বৈচিত্র্য দেখতে পাচ্ছেন অনেক রকমের পশু পাখিদের মধ্যে, ওই সব বৈচিত্র্যগুলো এক ধরনের সাড়া দেওয়া ইকোলজিক্যাল কন্ডিশনের, এনভায়রনমেন্টাল কন্ডিশনের। বাতাবরণ যেমন হয় সেটার অনুসারেই শরীর সাড়া দেওয়া শুরু করে দেয়। এবার কোথাও কোথাও গাছ খুব লম্বা হয়, এটার কি কোনো কারণ আছে যে গাছ এত লম্বা কেন হয়? যদি ক্যানোপি খুব ঘন হয়ে যায়, তার নিচের তলের গাছগুলোর সূর্যের আলো আসা বন্ধ হয়ে যায়, তবে সূর্যের আলো পাওয়ার জন্য গাছেরা দ্রুত বৃদ্ধি পাবে, ফলে গাছগুলো লম্বা হয়ে যাবে। এমনি লম্বা হবে না, তার কারণ আছে। প্রকৃতি এটা করতে থাকবে। আর এসব করার জন্য জীবের মধ্যে কি পরিবর্তন আসছে, প্রকৃতির তাতে কিছুমাত্র যায় আসে না। প্রকৃতি শুধু এটা বলে যে জীবরা বংশবৃদ্ধি পাক, জীবের প্রজাতি চলতে থাকুক, প্রকৃতির এছাড়া আর কোনো চাহিদা নেই। জীবেদের ওটার থেকে মুক্তি হবে কি হবে না, জীবেদের ওটা থেকে জ্ঞান বোধ পাবে কিনা, অথবা জীবরা যেভাবে বেঁচে আছে ওটায় সম্ভ্রম থাকবে কিনা, ওটায় কোনো লেনা দেনা নেই, কোনো লেনা দেনা নেই। এখন কচ্ছপের যা ওজন হয়, কচ্ছপের অর্ধেকের বেশি ওজন, প্রায় 2/3 ভাগ ওজন আপনারা দেখে নেবেন কত হয়। সেটা তার যে খোল হয়, কবচটা হয়, সেটা তার ওজন। তার ফলাফল এটাই যে কচ্ছপ খুব ধীরে ধীরে চলে আর দেখতে অদ্ভুত লাগে।
কিন্তু কচ্ছপ হল গ্রহের প্রাচীনতম প্রজাতিগুলির মধ্যে একটি। কোনো এক সময় এমন ছিল যে কচ্ছপের কাছে খোল ছিল না। আর মানুষ, আপনি যদি দেখেন কচ্ছপের বাকি শরীরটা নরম হয়, তো তখন যে শিকারীরা ছিল তারা নরম অংশে হয়তো মেরে কচ্ছপের শিকার করত, তাই প্রকৃতি তাকে খোল দিয়ে দিয়েছে। সেই খোলটাই আজ পর্যন্ত কচ্ছপকে বাঁচিয়ে রেখেছে। ঠিক সেই কারণেই কচ্ছপ খুব বেসামাল হয়ে গেছে, দেখতে বিচিত্র লাগে এবং ধীরে ধীরে চলে। আর শুধু তাই নয়, কচ্ছপ কিন্তু অনেক বেশি বাঁচে, 200 বছর বেঁচে থাকে। আর যে কচ্ছপগুলো বুড়ো হয়ে যায় তারা ঠিকমতো চলতে পারে না, কারণ তাদের পিঠের ওপর ওজন থাকে। তাই যে কচ্ছপগুলো খাঁচায় থাকে তাদের হাতে করে খাওয়াতে হয়, কারণ তারা চলতেই পারে না, কারণ তাদের পিঠের ওপর এত বড় ওজন থাকে। ওরা ধীরে ধীরে ঘষতে ঘষতে চলে, তাই তাদের হাতে করে খাইয়ে দিতে হয়। কিন্তু প্রকৃতি এমনটা করে দিয়েছে যাতে কচ্ছপের প্রজাতি চলতেই থাকে। আর ঠিক এই কারণের জন্যই কচ্ছপের জীবন এখন সম্ভ্রমহীন হয়ে গেছে, মর্যাদাহীন হয়ে গেছে। তাতে প্রকৃতির কিছু যায় আসে না। প্রকৃতি শুধু এটাই চায় যে জীব বেঁচে থাকুক, আর বেঁচে থাকার সঙ্গে সঙ্গে নিজের ডিএনএ বিস্তার করতে থাকুক। বেঁচে থাকার এই প্রক্রিয়াতে যদি ওদের ডিগনিটি, ওদের গৌরব, ওদের মর্যাদা, ওদের শালীনতা, গুণগান বৃদ্ধির সুযোগ, বোধ জ্ঞান পাওয়ার যা কিছু সম্ভাবনা যদি বাধাপ্রাপ্ত হয় বা কমে যায়, তা সে কমতে থাকুক। আর প্রকৃতি কখনোই আপনাকে মুক্তি পাওয়ার জন্য জন্ম দেয়নি। এই ধরুন বাচ্চারা, প্রকৃতি তাদের জন্ম দেয়নি যাতে তাদের জ্ঞান প্রাপ্তি হোক বা নিজের সম্ভাবনাগুলো বাস্তবায়িত করুক। মনুষ্য প্রজাতির একটি বাচ্চা যে মুক্তি পেতে চায়, প্রকৃতি মা তাদের মুক্তি দেওয়ার জন্য জন্ম দেয়নি। প্রকৃতি তাদের জন্ম দিয়েছে শুধুমাত্র মা হওয়ার জন্য। তুমি মা হও। এই মা হওয়ার প্রক্রিয়ায় যদি তার মাসিক 8-9 বছর বয়সে শুরু হয়ে যায়, তাতে প্রকৃতির কোনো সমস্যা নেই, বরং সুখবর, এ আরো বেশি বাচ্চা জন্ম দেবে, কোনো সমস্যার ব্যাপারই নেই। এই সব দেখেই অষ্টবক্রের মতো ঋষিরা বলেছেন তম প্রকৃতির পরে, তোমরা প্রকৃতির থেকে কিছুটা পৃথক হয়ে যাও, তোমরা প্রকৃতি নও ভাই। প্রকৃতি তো তোমাদের দিয়ে শুধু এটাই করাতে চায়, 8 বছর বয়সে মাসিক শুরু হয়ে যাচ্ছে, 10 বছরের ছেলের সঙ্গে সেক্স করো, গর্ভবতীও হয়ে যাবে। ঝুঁকিপূর্ণ হবে, কিন্তু এটাও হতে পারে যে 10 বছর বয়সে মা হয়ে গেলে। হতে পারে, একদম। আগে যখন বাল্যবিবাহ হতো তখন 10 বছরের মা, 12 বছরের মা, এগুলো তখন হতো। আর প্রকৃতি খুব খুশি থাকতো, এক একটা মেয়ের 9টা-10টা করে বাচ্চা হতো। তখন এসব হতো সামাজিক কারণে। আর এখন তো এসব হয় শারীরিক কারণে, কেননা ভেতর থেকে তো আমরা সেরকমই আছি, আমরা একই রয়ে গেছি। বুঝতে পারছেন তো? আমরা এখন আমরা এখন আরো বেশি শারীরিক প্রাণীতে পরিণত হয়েছি। আমরা এখন আরো বেশি অ্যানিম্যালিস্টিক হয়ে পড়েছি, জানোয়ারে পরিণত হয়েছি। তাই প্রকৃতি এটাই তো চায়। বিষয়টা মাসিকের নয়, সে তো শুধু মাসে 4 দিন হয়। যার মাসিক আগে শুরু হয়ে গেছে, তার মধ্যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন, যৌন চিন্তাও আগে এসে গেছে, তাই না? ওই ছেলেটা বা মেয়েটা কি পড়াশোনা করবে, যেটা 5 বছর পরে হওয়ার কথা ছিল? আর আমরা খুব ভালো জানি, নবম বা দশম শ্রেণীতে সাধারণত যখন এটা ঘটত, আজ থেকে 20-40 বছর আগে, সাধারণত যখন পিউবার্টি আসতো, তখন এরকমই হতো যে মেয়েদের বা ছেলেদের পড়াশোনায় মনোযোগ কিছুটা কমে যেত। সবসময় এটাই হয়, খেলাধুলাতেও দেখা যায় যে যখন যারা জুনিয়র খেলোয়াড় হয়, যখন তারা কিশোরকালে পৌঁছায়, তখন যেটা হয় আর কি, তখন তারা কোনো ক্রমে অমনোযোগী হয়ে পড়ে। কোচ বুঝতে পারলে তাদের আবার ফিরিয়ে আনার চেষ্টা করে। পড়াশোনার ক্ষেত্রেও এমনটা হয়। যে অমনোযোগিতা দেখা দিত 12 বছর, 14 বছর, 16 বছর বয়সে, এখন সেই অমনোযোগিতা দেখা দেয় 8 বছর বয়সে। শুরুতেই যেন কেউ ব্যাপারটা নষ্ট করে দিয়েছে। তাই আপনার জন্য যেটা জ্ঞানের বা বোধের উন্নতি করার সম্ভাবনাটা, সেটা আরো কমে যাবে। মাথার মধ্যে ধেই করে নাচবে। সেক্স, রিলেশনশিপ, পিরিয়ডস, এসবই চলবে। আর আমরা এগুলো জানিও খুব ভালোভাবে, যে ক্লাস 6-এ বয়ফ্রেন্ড জুটে যায়, 8-এ ব্রেকআপও হয়ে যায়, আর সেগুলো খুব বড় বড় ব্যাপার হয়ে দাঁড়ায়।
এই যেমন ক্লাস 6-8-এর ছেলেমেয়েদের কাছে এখন বড় ব্যাপার ব্রেকআপ হয়ে যাওয়া, প্যাচ আপ হয়ে যাওয়া, এর সাথে এটা চলছে সেটা চলছে। আর এটা আমাদের নতুন প্রজন্ম, আর পুরো প্রজন্মের যদি এই হাল হয় তবে পৃথিবীর কি ভবিষ্যৎ হবে আর এই সভ্যতার কি ভবিষ্যৎ হবে? আরো বেশি শারীরিক হয়ে যাবে। আর দেহভাবের মানে হলো মেটেরিয়ালিস্টিক। মেটেরিয়ালিস্টিক হওয়ার মানে অ্যানিমালিস্টিক। তাদের সম্পর্ক শুধুমাত্র এই স্থূল পদার্থর সঙ্গেই থাকবে। যেহেতু এটাকে ভোগ করতে পারছি খুব ভালো, না পারলে কোনো ব্যাপার না। এটা একটা খুব বিপজ্জনক বিষয় যেটা আমরা বুঝতে পারছি না। আপনি ঠিক যেমন পরিবেশ গঠন করবেন জীবেরাও তেমনটাই হয়ে যাবে। গাছের পাতা যদি খুব উঁচুতে গজায় তবে জিরাফের গলাও লম্বা হয়ে যাবে। বাতাবরণ মানুষকেও পরিবর্তন করে দেয়। পরিবর্তন, আর সেটা মানসিকভাবেই নয়, শারীরিকভাবেও। আমরা এটা তো শুনে থাকি যে যেমন অন্ন তেমন মন, আর যেমন পানি তেমন বাণী, এটা তো আমরা শুনে থাকি। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাই বলে থাকি যে যেমন অন্ন তেমন মন। সেরকমই শরীরও বদলে যায়, এমনকি ডিএনএ পর্যন্ত বদলে যায়। এক প্রজন্মে অতটা বদলাবে না, তবে অনেক অনেক প্রজন্ম পরে এই যে আপনার জিনগত সমস্ত সামগ্রী, এইটাও বদলে যাবে যদি আপনার এনভায়রনমেন্ট বা পরিবেশ যদি বদলে যায়। এবার কি করবেন? সেই জন্য পরিবেশ কেমন হবে এটার উপর অনেকটাই বিশেষ নজর দেওয়ার প্রয়োজন আছে। আমরা যে পুরো পরিবেশটা বানিয়ে রাখি না, ওটা লোকেদের সেক্সুয়ালি চার্জ করার জন্যই বানানো হয়। আর সেক্সুয়ালি চার্জ করা এই জন্য নয় কিন্তু যে আমরা সেক্স করব। বাজারে যখন আপনি যান আর পুরো পরিবেশটা যখন তারা বানিয়ে রাখে সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু ওরা ওতপ্রোতভাবে সেক্সুয়ালি চার্জড হয়ে থাকে। এটার জন্য নয় যে বাজার আপনার সাথে সেক্স করবে, কারণ হলো যখন আপনার সেক্সুয়াল সেন্টার জেগে ওঠে তখন আপনার চিন্তা করার ক্ষমতা কমে যায়। তখন আপনি বাজার থেকে উল্টোপাল্টা জিনিস কিনে নেন বেশি মূল্য দিয়ে। বিশ্বের সমস্ত বাজার, সেটা রাজনীতির হোক বা সেটা ধর্মেরই হোক বা সেটা বাণিজ্যিকই হোক, সবাই আপনার সেক্সুয়াল সেন্টার অ্যাক্টিভেট করতে চায়। প্রত্যেকেই। এমনকি ধর্মের ক্ষেত্রেও। কেন শুধু অপ্সরা আর হুরদের টেনে আনা হয় বলতে পারবেন? এই ধর্মের ক্ষেত্রেও যারা প্রতীক হয় তারা এত আকর্ষিত কেন হয় দৈহিকভাবে বলেন তো? সবাই আপনার কাছে তাদের মাল বেচতে চায়, আর মাল বেচা বড়ই আরো সহজ হয়ে যায় যখন আপনার সেক্সুয়াল সেন্টার সক্রিয় করে দেওয়া হয়। এবার তারা তো তাদের মাল বেচে দিল, কিন্তু আমরা তো জানি পরিবেশ যেমনই হয় শুধু মনই না শরীরও তেমন হয়ে যায়। তারা তো তাদের মাল বেচে দেয়, কিন্তু আপনি ভিতর থেকে বদলে গেলেন। সেই ব্যক্তিটা শুধু এটাই করেছে যে তার 2 পয়সার মাল বেচার জন্য আপনার সেক্সুয়াল সেন্টার সক্রিয় করে দিয়েছিল, কিন্তু তার পরিণাম তো অনেক দূর পর্যন্ত চলে গেল। আপনি মানুষটাই পুরো বদলে গেলেন। আপনি তো বদলেই গেলেন। আর একটা ব্যাপার আমি সবসময় বলে থাকি যে মহিলারা খেলাধুলাতে আরো বেশি এগিয়ে আসতে পারে ক্রমাগত। অন্যদিকে আমি এটা ভাবি যে টেনিস জাতীয় খেলাগুলোতে যদি পুরুষেরা শর্টস পরে খেলতে পারে তবে মহিলারা কেন তা পরতে পারবে না? আমি এটা বুঝতেই পারি না। আমি অবশ্যই চাই যে সব মহিলারা টেনিস খেলুক, আর এটা আপনিও জানেন যে আমি খেলার জন্য উৎসাহ দিয়ে থাকি, কিন্তু আমি এখনো বুঝতে পারি না যে মহিলারা শর্টস পরে কেন খেলতে পারে না। আমি এটা বলছি কারণ আপনি যদি কোথাও আকর্ষক মহিলা খেলোয়াড়ের নাম লিখে সার্চ করেন, যদি লেখেন আর নাম লিখুন পিক্স, অথবা পিক্স নয় শুধু নাম লিখে দিন আর গুগল সার্চে গিয়ে ইমেজেস লেখা বোতাম টিপে দেবেন,
তো সেখানে তার সমস্ত উত্তেজক ছবিগুলো পেয়ে যাবেন। সে যখন সার্ভিস করে তার কন্ট্যাক্ট পয়েন্ট কেমন হয় সেসব ছবি আপনি দেখতে পাবেন না। আপনি হয়তো পেয়ে যাবেন এরকম কোনো ছবি যেখানে সে ঝুঁকে আছে, কিছু অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে বা এরকম কোনো ছবি। আর এইসব জিনিস বাজারের জন্য খুব প্রয়োজনীয়। আর সেই খেলোয়াড়কে মডেল বানিয়ে অনেক পণ্য বেচতে সুবিধা হবে। তাই জন্য সে যত ভালোই খেলোয়াড় হোক, বাজার সবসময় তৈরি থাকে তাকে নগ্ন করার জন্য। একবার নগ্ন করা গেলে মাল বেচা সহজ হয়। আর সে নগ্ন হতেই সব ক্রেতাদের সেক্সুয়াল সেন্টার সক্রিয় হয়ে যায়, আর সেক্সুয়াল সেন্টার সক্রিয় হওয়া মাত্র মাল খুব বিক্রি হয়। যাকে পাগল বানাতে চান বা যাকে বুদ্ধু বানাতে চান তার মধ্যে বাসনা জাগিয়ে তুলুন, আর বাসনা জেগে উঠলে তাকে বুদ্ধু বানানোর আর প্রয়োজনই নেই, সে বুদ্ধু হয়ে গেছে। কারোর মাথায় বন্দুক ঠেকিয়ে লুট করবার দরকার হবে না, তাকে সেক্সুয়ালি স্টিমুলেট করে দিন, সেসব নিজে থেকেই দিয়ে দেবে। ঠিক এই জিনিসটাই বাজার আমাদের সাথে করে, সেক্সুয়াল স্টিমুলেশন করে দেয় যাতে আমরা আরো 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 কিনতে থাকি। ধর্মও আমাদের সাথে এটাই করছে, এমনকি রাজনীতিও আমাদের সাথে এটাই করছে। একদম অযোগ্য কিছু অভিনেতা অভিনেত্রী আছেন, তাদের নির্বাচনে দাঁড় করিয়ে দেয় আর তারা জিতে যায়। আমরা ভালোভাবে জানি যোগ্যতা নেই তাদের ভোট পাওয়ার, কিন্তু কিভাবে পেল? আর যেখানে তাদের দাঁড় করানো হয়নি সেখানেও তারা নির্বাচনী প্রচার করছে। অভিনেতারাও হতে পারে, কেননা মহিলারাও ভোট দেয়, কারণ তারা দেখলো যে হৃষ্টপুষ্ট সুডল অভিনেতাদের দেখে তারা ভোট দিয়ে আসে। বিচার বুদ্ধি কাজ করা বন্ধ করে যায় যখন সেক্স বেচা হয়। কিন্তু বিষয়টা এমন নয় যে আপনাকে সেক্স দেওয়া হলো আর আপনি জিনিসটি কিনে নিলেন। বিষয়টা অনেকটা এমন, আপনাকে সেক্স দিয়ে 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 আপনাকে পরিবর্তন করে দেওয়া হলো। আপনি মানুষটাই পাল্টে গেলেন, আপনি মানুষটাই বদলে গেছেন। আর যে মেয়েটার 12 বছর বয়স, মাসিক শুরু হওয়ার কথা, কিন্তু তার 8 বছর বয়সে মাসিক ধর্ম শুরু হয়ে গেল। আমরা যে এই কথাটা বলে থাকি না, যে আমাদের স্বাধীনতা থাকা উচিত, আমাদের এটাও জানা উচিত যে স্বাধীনতা পাচ্ছে তার কি সেই শিক্ষাটা আছে যে স্বাধীনতাটা সে ব্যবহার করতে পারে। স্বাধীনতা খুব ভালো বিষয়, উচ্চতম বিষয়, কিন্তু স্বাধীনতা কিভাবে ব্যবহার করতে হয় সেই শিক্ষাটাও তো আপনাদের দেওয়া উচিত না? আমাদের শিক্ষাগত যোগ্যতা নেই, কিন্তু আমরা স্বাধীনতাটুকু পেয়ে গেছি, ব্যাস। আমাদের কাছে স্বাধীনতার মানে শুধু এটাই, দ্য ফ্রিডম টু অ্যাবিউজ আওয়ার সেলফ অ্যান্ড আদার্স। হ্যাঁ, এটাই আমাদের স্বাধীনতা। লোকে বলে টিনেজ প্রেগন্যান্সি একটা বড় সমস্যা। টিনেজ প্রেগন্যান্সি প্রকৃত সমস্যার ছোট্ট একটা লক্ষণ কেবল। আসল কথা হলো সে প্রেগনেন্ট হচ্ছে কি হচ্ছে না তার মাথায় এসবই চলতে থাকে, তাই না? সে কোনো একটা ভাষায় ঠিকমতো এখনো বাক্য লিখতে পারে না। আপনি একদম ঠিক বলেছেন। সে কিভাবে তার শরীর সামলাবে, সে কিভাবে তার পেট সামলাবে, কিরকম ভাবে সে গিয়ে কোনো খেলা খেলবে, এটাই সেই সময়। উদাহরণস্বরূপ, যখন কোনো ভালো খেলোয়াড় বা সাঁতারুর জন্ম দেওয়া হয়, আপনি 8 বছরের মেয়েকে পিরিয়ডে ফেলে দিয়েছেন, এখন সে কি জিমন্যাস্টিক শিখতে পারবে? সে কি সাঁতার কাটতে পারবে? কিভাবে? আর যখন তার এত তাড়াতাড়ি সেক্সুয়াল সেন্টার সক্রিয় হয়ে উঠছে, তাহলে সে কতদিনই বা নিজেকে আটকে রাখতে পারবে সঙ্গম করার থেকে? তার কাছে তো তখন জীবনের উদ্দেশ্যই হয়ে যাবে যত তাড়াতাড়ি পারে একটা বয়ফ্রেন্ড জুটিয়ে নেওয়া। বয়ফ্রেন্ড মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি, এছাড়া আর কিছুই নয়। বয়ফ্রেন্ড হয়ে যাক, আর তারপর যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আর এখন কোথায় কিভাবে কলা, সাহিত্য, বিজ্ঞান, এসব তো অনেক দূরের জিনিস হয়ে যাবে। আপনি যদি আপনার আশেপাশে দুনিয়াটাকে খুঁটিয়ে দেখেন না, দেখবেন এখানে সবকিছুই সেক্সুয়াল। মেটেরিয়াল মানে সেক্সুয়াল, অজ্ঞান মানে সেক্সুয়ালিটি, পশুতা মানে সেক্সুয়ালিটি। যা কিছু আছে শারীরিক সে সবটাই সেক্সুয়াল। কারণ শরীর শুধু একটাই জিনিস চাই, আমি চলতে থাকি আর আমার পরে আমার বংশ চলতে থাকুক, এছাড়া আর কিছুই নয়। আপনি দেখে থাকবেন, আপনার বাচ্চা জন্ম দেওয়ার সময়সীমা সমাপ্ত হওয়ার পরেই আপনার মৃত্যুর কাল চলে আসে। এটা কেন হয়?
খুব টেনে টুনে হলেও আপনি ৪৫ বছর পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারেন, ঠিক ৪৫-এর পর আপনার মরার সময় চলে আসে। প্রকৃতি আপনাকে ধীরে ধীরে দুর্বল করতে শুরু করে দেয়, আপনাকে ঝিমিয়ে দিতে থাকে। কেন? যেটা আপনার শরীরের উৎকৃষ্ট সময় হয়, যখন একদম ভরপুর বলবান থাকেন, সেই সময় প্রকৃতি বলে যে বাচ্চার জন্ম দাও। বাচ্চা জন্ম দেওয়ার জন্য তো তুমি ভরপুর বলবান থাকো, কিন্তু যখন তোমার কাছে জ্ঞান আসে, এরপরে তুমি কিছু শিখতে শুরু করো, তখন প্রকৃতি আপনার শরীরকে ভেঙে দিতে থাকে। ৪৫ পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারো, তাই মজবুত থাকো। ৪৫-এর পরে তুমি বুড়ো হয়ে গেছো, তুমি এবার মরে যাও, আর কোনো কাজ নেই। বেশিরভাগ ক্যান্সার ৪৫-এর পরে হয়, যে কোনো হৃদরোগ ৪৫-এর পরে হয়, এজিংও ৪৫-এর পরে হয়, বাকি তো ছেড়েই দাও। কেন? প্রকৃতি বলছে তুমি সন্তান জন্ম দিয়ে দিয়েছো, এখন তুমি ইউজলেস, মরে যাও। প্রকৃতি বলছে বাচ্চা জন্ম দেওয়া পর্যন্ত আমি তোমায় মজবুত রাখবো, ৪৫-এর পরে তো আর বাচ্চা জন্ম দিতে পারবে না, তাই তুমি মরে যাও। এটা কি আমরা দেখতে পাই না? আপনাকে মারা হয় তা শুধুমাত্র কারণ আপনি সন্তান জন্ম দিতে পারবেন না, আর এটাই প্রকৃতির খেলা, যে সন্তান জন্ম দিতে পারবে না তাকে মেরে ফেলো। শরীরে উদাহরণস্বরূপ যে টেস্টোস্টেরন থাকে, যার সন্তান জন্ম দেওয়ার জন্য দরকার, সেই একই জিনিস শরীরের অন্যান্য কর্মের জন্য প্রয়োজন, যার সাথে বাসনার কোনো সম্পর্ক নেই। যখন শরীরে টেস্টোস্টেরন কম হয়ে যায়, তখন আপনার অনেক রকম রোগ দেখা দিতে থাকে। প্রকৃতি বলছে এখন তুই আর সেক্স করতে পারবি না তো, না, তাই অসুস্থ হ আর মরে যা। কেন মরে যেতে বলে? কারণ যদি তুমি বেঁচে থাকো, তবে তুমি সেই রিসোর্সগুলো খেয়ে নেবে যেগুলো একজন জোয়ান ব্যক্তির কাজে লাগতে পারে। যদি বুড়োটা বেঁচে থাকে তো খাবেই। সে কেন খাবে? সেই খাবার কার পাওয়া উচিত? কোনো জোয়ান ব্যক্তির পাওয়া উচিত, তাই না? দেয়ার শুড বি নো কম্পিটিশন ফর রিসোর্সেস। আর যদি রিসোর্সের জন্য কোনো প্রতিযোগিতা থেকেও থাকে, তাতে কার জেতা উচিত? তারাই যারা প্রেগনেন্ট হতে পারে আর যারা প্রেগনেন্ট করতে পারে, তাদেরই জেতা উচিত। বুড়ো তুই মর, তোর তো খেতে দেওয়াই উচিত নয়। এটাই প্রকৃতির নিয়ম। আপনি কখনো ভেবে দেখেছেন আপনার মৃত্যু কেন হয়? আপনার মৃত্যু এই কারণেই হয় যাতে করে পৃথিবীর সেই রিসোর্সগুলো কোনো জোয়ান ব্যক্তি পেতে পারে, তাই বুড়োদের মেরে ফেলা হয়। আর যৌবনকাল মানে এটাই, সেক্স। যতক্ষণ আমরা প্রকৃতির এই খেলাটা বুঝতে পারবো না, ততক্ষণ আমাদের মনে হবে এই খেলাটা খুব মজাদার, এবং আমরা এই খেলাতেই ধ্বংস হয়ে যাব। এই খেলাটা পশুদের জন্য, তাদেরকেই খেলতে দাও, এই খেলাটা মানুষের জন্য নয়। মানুষ এই জন্যই জন্মায়নি যে শুধু এই ভোগ ভোগ করার খেলায় মেতে আছে, সন্তান জন্ম দেবে, শুধু সন্তান 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 সন্তান। এই খেলার জন্য তুমি জন্মাওনি। পশুদেরকে করতে দাও এই কাজ। আমার কাছে সন্তান জন্ম দেওয়াটা এটা কোনো আপত্তির বিষয় নয়। আমার কাছে আপত্তির বিষয় হলো এরা সন্তান জন্ম দেওয়াটাকেই কেন্দ্র করে নিয়েছে। সেই ব্যাপারটা আকস্মিক হতে পারে, সেটা পারিধিক হতে পারে, ওই ব্যাপারটা জীবনের একটা ছোট অংশ হতে পারে, জীবনের কেন্দ্র হতে পারে না। প্রকৃতি চায় সেটা জীবনের একটা কেন্দ্র হোক, আর বাজারও সেটাই চাইছে, সেটাকে জীবনের কেন্দ্রে পরিণত করতে। খরগোশ দেখেছেন? আপনি বলছেন ৮ বছরের মেয়েদের মাসিক শুরু হয়ে যাচ্ছে, খরগোশ জন্মাবার ৩-৪ মাস পর থেকেই বাচ্চা জন্ম দিতে শুরু করে দেয়। যেভাবে সেক্সুয়াল অ্যাক্টিভিটি বেড়ে চলছে, তাতে আমাদের এখানেও ৩-৪ বছরের মেয়েরা সন্তান জন্ম দিতে থাকবে। খরগোশ জন্ম নেয় এবং জন্মানোর ৩-৪ মাস পর থেকেই তাদের বাচ্চা জন্ম দেওয়া শুরু করে দেয়। মানুষও তাই করতে থাকবে। যতক্ষণ আমাদের শিক্ষাক্ষেত্রে, লালনে পালনে, পরিবেশে এই বিষয়টা না আসবে যে আমি কে, মানব জন্ম কি, তার উদ্দেশ্য কি, ততক্ষণ যেগুলো আপনি দেখছেন সেগুলো হতেই থাকবে। আর এর নিষ্পত্তি বা পরিণাম হবে যে আমরা আরো বেশি পশুতে পরিণত হতে থাকব। আমরা যখন পেরেন্টসের সাথে কথা বলতে চাই, তখন তো তারা এগুলো মানতেই চায় না, যে ওনাদের জন্যই এই প্রবলেমসগুলো হচ্ছে। তারা মনে করছে যে আমরা মেকআপ কিট ইউজ করছি, তো বাচ্চাদের কি সমস্যা হচ্ছে। সেটা অতটাও সহজ নয়।
দেখুন, আমি এই বিষয়ের ওপর 2 ঘন্টার বেশি বলতে পারি কিভাবে বেশিরভাগ বিজ্ঞাপনের মধ্যে নিজের ভিতর সেক্সুয়াল সংকেত লুকিয়ে রাখা হয়। বেশিরভাগ বিজ্ঞাপনেই আপনার যে গাড়িগুলো আছে না, ওই গাড়িগুলোর যে বক্রতা দেখতে পাওয়া যায়, সেগুলো স্ত্রী শরীরের বক্রতার আধারে তৈরি করা হয়। আর এটা আপনি জানতেও পারবেন না, আপনি বুঝতেই পারবেন না যে কোনো একটি গাড়ির ডিজাইন আপনার এত কেন পছন্দ হচ্ছে, আপনি ধরতে পারবেন না। কিন্তু যারা সেটা ডিজাইন করেছে তারা খুব চালাক, তারা মনোবিজ্ঞান খুব ভালোভাবে জানে। আপনি বুঝতে পারবেন না, কিন্তু সেই গাড়িটিকে দেখে আপনার সেক্সুয়ালিটি জেগে উঠবে, তাই জন্যই গাড়িটা কিনবেন, তাই উত্তেজিত হয়েছেন। প্রত্যেকটা জিনিস এই কারণেই বিক্রি করা হয় যাতে আপনার সেক্সুয়ালি ভালো লাগে। যে এই বিষয়টা কিছুটা গভীরে গিয়ে ভাবতে বসবে সে বুঝে যাবে, আর বাকিদের এই বিষয়টা অদ্ভুত লাগবে। কারণ যে কোনো জিনিস বিক্রির ক্ষেত্রে সবথেকে ভালো উপায় হলো, আর আমি আবারও বলছি, যেটাই আপনাকে সেক্সুয়ালি আকৃষ্ট করে সেটা আপনি নিয়ে নেবেন। বাজার আর পণ্য খুব বিপজ্জনক জিনিস। যখন কোনো মানুষের নিজের জীবনের উদ্দেশ্য যদি শুধু এটাই হয় যে আমাকে শুধু অর্থ উপার্জন করতে হবে ব্যাস, তখন সে তার পণ্য বেচার জন্য সবকিছু করতে পারে। আমরা কি পরিমাণে সেক্সে নিমজ্জিত হয়ে আছি। আমি তো বলে থাকি প্রত্যেক ব্যক্তির ফ্রয়েডকে পড়া উচিত। পরবর্তী সময়ে ওনার অনেক তত্ত্ব যেগুলো সংশোধন করা হয়েছে, ওনার শিষ্যরাই কিছু তত্ত্বকে ভুল প্রমাণ করেছে, কিন্তু তারপরেও তিনি যে 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 নতুন তত্ত্বগুলির খোঁজ দিয়েছেন সেগুলোর গুরুত্ব চিরকাল থাকবে। তিনি বলেছেন তোমাদের চিন্তাতে শুধুমাত্র যৌনতা ভরে আছে। একদম সহজ করে বলছি, ফ্রয়েডের ভাষায় তোমাদের মস্তিষ্কের ভেতর শুধুমাত্র যৌনতা ভরে আছে। তুমি শুধু ভালো মানুষ হওয়ার চেষ্টা করো এবং সেই জন্যই মানতে চাও না যে তোমার মাথায় শুধু যৌনতা আছে, আর এটাই বাস্তব। উনি বলছেন যে তোমরা যেসব স্বপ্ন দেখো না, তার প্রত্যেকটাতেই নিজস্বভাবে যৌন সংকেত রাখে। আর কিছুই নেই। পরে এই কথাগুলোকে যুবকেরা বিরোধিতা করেছিল, বলেছিল যৌনতাই সব নয়, এবং এটা ছাড়াও কিছু সাংস্কৃতিক দিকও থাকে যার অন্য অর্থ হয়। কিন্তু ফ্রয়েডের কথাগুলো সবসময় নিজের মধ্যে একটা গাম্ভীর্যতা রেখেছে। এর আগে মানুষ কখনো মানতই না যে তার ভেতরে একটা জানোয়ার বসে আছে, প্রকৃতির দ্বারা সঞ্চালিত হয়ে শুধুমাত্র যৌনতা চায়। কেবল যৌবনেই চায় এমনটা নয়, বৃদ্ধ হলেও চায়। সে ধর্মের নামেও সেক্সটাই চায়। কারণ আমরা তো জঙ্গলের জীব না, আর জঙ্গলের জীবেরা নিজেদের জীবনে আর কি চাইতো? খাবার, সুরক্ষা আর সেক্স, এটা ছাড়া তো আর কিছু চায় না। খাবার মানে চলতে পারবো, সুরক্ষা মানে বেঁচে থাকবো, আর যৌনতা মানে বাড়তে থাকবো। আর আমরাও 90% জঙ্গলেরই প্রাণী, আর আমরাও এটাই চাই। বেঁচে থাকি, চলতে থাকি, বাড়তে থাকি। কিসের দ্বারা? শরীরের দ্বারা। আর সেটাই আমরা করছি, আরো বেশি জঙ্গলি হয়ে উঠছি। উত্তর শুধু একটাই, আত্মজ্ঞান। উত্তর শুধু একটাই, লাইফ এডুকেশন। বাজারকে বোঝার চেষ্টা করুন যে সেটা কিভাবে সঞ্চালন করছে। একটা ছোট্ট কথা বলছি, খুব জঘন্য একটা কথা, কিন্তু বোঝার চেষ্টা করবেন। মহিলাদের সাথে গোলাপি রং জুড়ে দেওয়া হয়েছে, আর এই কাজটা বাজার করেছে। বাজার এটা করেছে, আগে ছিল না। এটা বিগত 1.5-2 বছরে হয়েছে। এবং এটা বড় মজাদার কথা যে ক্লাইমেট পরিবর্তনও 1850-এর পরের কথা। যেটা আমরা যে বলি প্রি ইন্ডাস্ট্রিয়াল পিপিএম কার্বন ডাই অক্সাইডের পরিমাপ, সেটাও আমরা 1850-এর পর থেকে মাপি। তখন 280 ছিল।
আর এখন যে আমি কথাটা বলছি সেটাও 1850-এর পরের কথা। এখন আমরা মহিলাদের সঙ্গে গোলাপি রং জুড়ে দিয়েছি। খুবই অশালীন কথা। তবে আপনি জানেন কি এই গোলাপি রং কোথা থেকে এসেছে? ওই গোলাপি রং এসেছে মহিলাদের অঙ্গের রং থেকে, যৌনাঙ্গের রং থেকে। বেবি পিঙ্ক। ওটা গালের রং নয়, ওটা যৌনাঙ্গের রং। তাই মহিলাদের গোলাপি গোলাপি রং করে পুরুষদের সেক্সুয়ালিটিকে চুপচাপভাবে উত্তেজিত করে দেওয়া হয়। কারণ পুরুষ জানে গোলাপি আসলে কি হয়। ভারতীয় মহিলাদের গাল তো গোলাপি হয় না, কিছুটা হলদেটে আর শ্যামলা রঙই বেশি হয়। ফর্সা তো কেউ কেউ হয়। কোন জিনিসটা গোলাপি এটা আমরা কখনো ভেবেই দেখি না। এখানে তো মেয়েদের নামই রাখা হয় পিঙ্কি। আর যে যৌন সাহিত্যগুলো পাওয়া যায় সেখানে পিঙ্কির মানে হলো জনি। বাচ্চাদের ফটোশুটের সময় তো আচার্যজি পিঙ্ক কালারের পুরোটাই পিঙ্ক কালার করে দেয় একদম। আর আমরা বুঝতেও সে পারি তো না যে এটা কি। ফটোশুট থাকে। আর তারপর আমরা এটাও বুঝতে পারি না যে 2 বছরের মেয়েদের কেন হচ্ছে। তুমি তাকে সবসময় পিঙ্ক পিঙ্ক দেখাতে থাকলে পুরুষের বাসনা জেগে তো উঠবেই, তাই না? আর পুরুষরা বুঝতেও পারছে না যে তাদের মধ্যে বাসনা কেন জাগ্রত হচ্ছে, কিন্তু বাজারেই কাজটা করে দিয়েছে। আমি বলছি না যে এটাই একমাত্র কারণ, কিন্তু 10টা কারণের মধ্যে এটাও একটা কারণ। আজ থেকে 20-40 বছর আগেও আমরা যখন ছোট ছিলাম বাচ্চা মেয়েদের গোলাপি গোলাপি করে দেওয়া হতো না, এটা তো একেবারে গোলাপি পরি। এই ধরুন একটা যে ব্যাপার, আমরা যখন ছোট ছিলাম তখন কি হয়েছিল দাঁড়ান দেখাচ্ছি। ক্যামেরাটা ঠিক করে নিন। আজকালকার বাচ্চা জন্ম নেওয়ার পর তাদের ছবি অনেকটা এমন দেখতে হয়। তো এটাই আমি বলছিলাম আপনাকে। হ্যাঁ, এরপর যেটা আমি দেখাবো সেটা দেখে আরো মজা পাবেন। আপনি কি পরিষ্কার দেখতে পাচ্ছেন? দেখুন ভালো করে। এই ছবিটাতে আপনি কি রং দেখতে পাচ্ছেন? পিঙ্ক। দেখতে পাচ্ছেন? এই বাচ্চাটার কি অবস্থা করেছে দেখুন। এই বাচ্চাটাকেও যৌনতার মোড়কে ঢেকে দিয়েছে, কিন্তু এটা অনেক লোক মানতে স্বীকার করবে না, কারণ সেটা শুনতে ভালো লাগবে না। এই বাচ্চাটাকেও সেক্সুয়ালাইজড করা হয়েছে। আচ্ছা আচার্যজি। আর এবার দেখুন, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ছবি কেমন দেখতে হতো? এরকম। এমনটাই হতো যেরকমই আপনি দেখছেন। হ্যাঁ, কিছুটা হাস্যকর হতে পারে। অ্যাটলিস্ট তখন তো আমাদের এতে কোনো রঙের সমস্যা নেই। হ্যাঁ, অ্যাটলিস্ট এতে আমাদের সেক্সুয়ালাইজড করা হতো না। এই তো দেখুন না, যেমন মাথায় একটা কালো বড় টিপ, গলায় কালো কার দিয়েছে, কাজল ইত্যাদি পরিয়ে দেওয়া হতো, কিন্তু সেক্সুয়াল অবজেক্ট বানিয়ে দেওয়া হতো না। এখন তো শিশুদেরকেও সেক্সুয়াল অবজেক্ট বানিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেখান থেকেই স্যার সব শুরু হয়। বেবিকে সেক্সুয়াল অবজেক্ট বানিয়ে দিচ্ছ আর সেক্সুয়াল অবজেক্টকে বেবি বলছো। ভেবেছেন আপনি? আপনার সেক্সুয়াল অবজেক্টকে তো আপনি বেবি বলেন নাকি? একই তো হলো। এবার আপনাকে একটা মজাদার কথা বলছি। প্রায় 2 বার হয়েছে যখন এখানে এই দেয়ালের সামনে রেকর্ডিং করা হয়েছে। এখন আমি বাইরে, সেই জায়গায় নেই। আর এখানে এই দেওয়ালটাকে কমিউনিটিতে অনেক লোক সেটা দেখে বলছে যে আচার্যজি আপনাকে আজকে দেখতে খুব ভাল লাগছিল। সেটাই দেয়ালের প্রভাব। দেখতে পাচ্ছেন তো দেয়ালের রংটা কি? আমি তো সেই একই পুরনো হিপ্পো। এই দেয়ালটা নতুন। গোলাপি রঙের। আচার্যজি তো একদম গোলাপি হয়ে গেছেন। একটা মেয়ে, 2টো বোন ছিল, একজন পিঙ্কি একজন বাবলি। বাবলি মানে জানা আছে কি? মদকে বলা হয় বাবলি, কেননা তাতে বাবেলস থাকে। এই তো আমাদের বাবা মায়েরা আমাদের নাম রাখে, পিঙ্কি আর বাবলি। বাবলি মানে মদ।
সবাই অনেক অবাক হয়ে যায়, কেন এত বেড়ে যাচ্ছে, কেন বেড়ে যাচ্ছে? কারণ তোমাদের পুরো কালচারটাই সেক্সুয়াল, তাই তো বেড়ে চলেছে। তোমার কালচারের প্রত্যেকটা এলিমেন্টই সেক্সুয়াল, কারণ তোমার সমাজের সেন্টারটাই সেক্সুয়াল। কেন? কারণ লাইফ এডুকেশনটাই নেই, কারণ বোধ সাহিত্যের সাথে তোমাদের কোনো কানেকশনই নেই, কারণ জ্ঞানটাকে, সেলফ নলেজ এবং আত্মজ্ঞানকে তোমরা মজার ছলে নিয়ে নিয়েছো। যদি কোনো ধার্মিকত্ব না থাকে, তার মানে ধার্মিকত্ব যে নেই সেটা বলা ঠিক নয়, কিন্তু সেটা সাধারণ। যে ধার্মিক নয় তার কাছে কিন্তু সেক্সুয়াল হওয়া ছাড়া আর কোনো পথ নেই। নয়তো আপনি আধ্যাত্মিক হবেন, নয়তো আপনি প্রাকৃতিক হবেন, এই দুটো ব্যাপারই হয়। নয় তুমি আধ্যাত্মিক হবে আর নয়তো প্রাকৃতিক হবে। আধ্যাত্মিক মানে জ্ঞানী আর প্রাকৃতিক মানে সেক্সুয়াল। তুমি যদি আধ্যাত্মিক না হও তাহলে সেক্সুয়াল হবে, এছাড়া আর কোনো পথ নেই। এই দুটোই বিকল্প। যে কোনো মানুষ হয়তো আধ্যাত্মিক হবে অথবা প্রাকৃতিক হবে। আধ্যাত্মিক হলে জ্ঞানী হবে আর প্রাকৃতিক হলে সেক্সুয়াল হবে। এই সেক্সুয়ালিটি 90 বছর পর্যন্ত থাকে, শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে। ঠাকুমা হায় হায় করতে থাকে, আরে আরে নাতির মুখ দেখা তবে মরবো। তুমি দেখতে পাচ্ছ না এটা কি? এটাও সেক্সুয়ালিটি। ঠাকুমার ভেতর থেকে প্রকৃতি চেল্লাচ্ছে সেক্স সেক্স সেক্স। ঠাকুমা তো নিজে পারছে না, তাই লেগে পড়ে আছে অন্য কেউ করুক। ঠাকুমা নিজে করতে পারছে না, তাই ছেলের পেছনে অতঃপর হয়েছে। বিকৃত যৌনতা, সেকেন্ড হ্যান্ড সেক্স। বাবা ভেবে ভেবে হয়রান হয়ে যাচ্ছে যে মেয়ে কোথায় গিয়ে সেক্স করে আসছে, এটা কি হতে পারে? মেয়ের সেক্সুয়ালিটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ছাড়া আর কি। সমাজ মান্যতা, নৈতিকতা নিয়ম তৈরি করে দিয়েছে বাবা তার মেয়ের সঙ্গে সরাসরি সেক্স করতে পারবে না। বাবারা বলে আমি তোর সাথে সেক্স করতে পারবো না, কিন্তু তোর সাথে কে করবে এটা আমি ঠিক করব। এই কথাগুলো অনেক লোকে শুনতে খুব খারাপ লাগবে, ছিচি করবে, বলবে দুরাচার্যইনি। কিন্তু আমার কাজ আপনাদের খুশি করা নয়, আপনাদের সত্যিটা জানানো। যদি খারাপ লেগে থাকে লাগুক। আমি তো মনোরঞ্জন করার জন্য আসিনি যে আপনাকে খুশি করব। আর না আমার কিছু চাই আপনাদের খুশি করার বদলে। সম্মান ইত্যাদি নিজের কাছেই রাখুন, ওটা আমার লাগবে না। আমাকে গালি দিতে হলে দিন, কিন্তু যেটা বলার আমি বলবই। তুমি দেখেছো যেই সম্পর্কে তুমি নিজেই সঙ্গম করতে পারবে না, তাদের যৌন আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য তুমি কতটা উদগ্রীব থাকো। আর তো আর ছেড়েই দাও, আমরা তো আমাদের ভগবানের যৌন আচরণ নিয়ন্ত্রণ করেছি, এছাড়া পুঁথিতে আর কি আছে? অনেকগুলি ঋক বৈদিক দেবতা আছে যাঁরা ঋগ্বেদে নিজের কনসর্ট ছাড়াই বিদ্যমান। কনসর্ট মানে ওনার ওনার সাথী, ওনার সঙ্গিনী, ওনার পত্নী বা প্রেমিকা। তাদের কোনো সঙ্গিনী থাকে না যদি আপনি কোনো ঋগ্বেদকে দেখেন। এবার যদি একটু পৌরাণিক দিকে আসি, সেখানে হঠাৎ করে ওনার কোনো পত্নী চলে আসে। আমরা ভাবি সে একলা কেন আছে, এর সাথে কাউকে বসিয়ে দাও না, এ একলা কেন? তাই তখন সাধু সন্তদের গাইতে হলো মায়া মাহাঠাকানি হাম জানি, केशव के घर कमला बने बैठी और শিব কে ভবন ভবানী। কারণ শিব তো ঋগ্বেদেরও আগে। আপনি হরপ্পা মহেঞ্জোদারো আমলে যাবেন তো সেখানেও পশুপতির দেখা পাবেন, কিন্তু ওনার কোনো সঙ্গিনী ছিল না। ওনার কোনো সঙ্গিনী ছিল না, না ওখানে না ঋগ্বেদের সময়। এবার তারপরে যদি দেখেন তাহলে সব জায়গাতেই সঙ্গিনী দেখতে পাওয়া যায়। আমরা আমাদের ইষ্টকে, আরাধ্যকে, ভগবানকে, দেবতাকেও আমরা সেক্সুয়ালাইজ করে দিয়েছি, যে না এদেরও তো কোনো সেক্সুয়াল পার্টনার থাকতে হবে না। সন্তরা তাই হাসি মুখে বলল মায়া মহাঠাগ্নি হাম জানি, কেশব কে ঘর কমলা বন बैठी और শিব কে ভবন ভবানী। আমার এটাতে খুব সমস্যা হয়। আমি বিশ্বে
সমগ্র বিশ্বে আমি গীতাকে নিয়ে যেতে চাই। কিন্তু যারা গীতা থেকে বাঁচতে চায় তাদের কাছে অনেক তর্ক থাকে। তার মধ্যে একটা তর্ক এটা থাকে যে এটা তো শ্রীকৃষ্ণ, আমি এর কথা কেন শুনবো, কি জ্ঞান আছে এনার মধ্যে, এ তো নিজেই প্লে বয় ছিল, আচ্ছা এ তো নিজেই ক্যাসানোভা ছিল, দেখো এ কত গোপীদের সাথে রাসলীলা করেছে। আমরা কৃষ্ণের কথা, আমি তাদের বলি একবার চেষ্টা করে গীতা পড়ো, আমার সাথে আসো, বসে পড়ো। ওরা পড়তে চায় না, কারণ কৃষ্ণের সম্পূর্ণ চরিত্রটাই আমরা সেক্সুয়ালাইজড করে দিয়েছি। আর তথ্য এটাই, ভগবত গীতা ঈশার থেকে 600, 800 অথবা 1000 বছর পুরনো হতে পারে। ঈশার থেকে অন্ততপক্ষে 600, 800 বছরের পুরনো হল গীতা। ভগবত পুরাণ ঈশার থেকে 800, 1000 বছর পরে। গীতাতে আর ভগবত পুরাণে 1000, 1500 বছরের অন্তর আছে। গীতার থেকে 1000, 1500 বছর পরে গিয়ে এই সব কথা লেখা হয়েছে। কিন্তু এই কথাগুলোর জন্যই আমার লোকেদের গীতা পড়াতে সমস্যা হচ্ছে। সবাই বড্ড বিতর্ক করে, বলে গীতা পড়ব না। বিশেষ করে যারা আধ্যাত্মিকতা থেকে এড়িয়ে চলতে চান তারা একটা অজুহাত পেয়ে যায় গীতা না পড়ার। ওরা বলে কৃষ্ণ তো মহিলাদের বস্ত্রহরণ করত, সবসময় তো সে গোপীদের সাথে। কেউ একজন বলেছিল, সে আমি তাকে যোগ্য জবাব দিয়েছি, কিন্তু দেখো প্রশ্নটা কত চালাকি করে করেছে। সে বলছে যে এই যে গোপী আর কৃষ্ণকে নিয়ে এতটা আলোচনা হয়, তাহলে কৃষ্ণ গোপীদের সাথে যদি এতটাই ভাব ভালোবাসা থেকে থাকে, তাহলে গীতার জ্ঞানটা শুধুমাত্র অর্জুনকে দিল কেন? গোপীদের সাথে রাসলীলার কি প্রয়োজন ছিল? গীতার জ্ঞান দিতে পারত তো, সামনে বসিয়ে গীতা পড়াতে পারত। উনি তো হিসাব মতো গোপীদের সাথে তাই করলেন যেটা পুরুষ স্ত্রীর সাথে করে থাকে, আর গীতা অর্জুনকে পড়ালো। এটাই বিতর্ক। এই যে বিতর্কটা আছে সেটাই শুধু গীতার সামনে বাধা হয়ে দাঁড়ায়, যে গোপীদের গীতা কেন পড়ালেন না শ্রীকৃষ্ণ। তো গোপীদের এটা উনি বলেছেন, বরং কড়া ভাষায় বলছিলেন শ্রীকৃষ্ণ কি গোপীদের দেখে গীতা পাঠ ভুলে গেছিলেন? তার কি মাথায় এটাই এসেছিল যে রাসলীলা করি? এমন কৃষ্ণের কথা কেন শুনব? আরো অনেক তর্ক করে। উদাহরণস্বরূপ যেমন একটা বিতর্ক আছে যে এই যে কিছু লোক বলে বুদ্ধ বলেছিলেন যে শত্রুকে আঘাত করো না, বুদ্ধ বলেছিলেন শত্রুকে আঘাত করো না, আর কৃষ্ণ অর্জুনকে বলেছে বন্ধুকেও আঘাত করো। তাহলে আমরা বুদ্ধকে কেন শুনবো, শ্রীকৃষ্ণকে কেন মানব? আমি তাদের বলি, আমি যতটা কৃষ্ণকে সম্মান করি অতটা বুদ্ধকেও করি। আমরা গীতা পড়লে সাথে বৌদ্ধ দর্শনও হচ্ছে, এসো সবাই এসো, কিন্তু তারা কথা না শোনার একটা অজুহাত পেয়ে যায়। আমরা আমাদের দেবতাদেরকেও সেক্সুয়ালাইজড করে দিয়েছি। লাইফ এডুকেশন, এডুকেশন অব দ্য সেলফ, সেলফ নলেজ। সত্যি বলতে এটা ছাড়া আর কোনো পথ নেই। যতক্ষণ না এটা আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্কৃতিতে আসছে, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এবং তার জন্য যথেষ্ট ফলাফল ভোগ করতে হবে।